পাক আপাতত ব্যাকফুটে রয়েছে পাকিস্তান। নমস্কার, আমি অঞ্জন। আপনারা দেখছেন এই মুহূর্তে ঠিক ঘড়ি কাটায় 6:57, মানে আপনারা জানেন ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। থরথরিয়ে কাঁপছে পাক। এই মুহূর্তে ব্যাকফুটে ক্রমাগত যাচ্ছে পাকিস্তান ভারতের থেকে। কেন বলছি জানেন? তার কারণ ইতিমধ্যেই তারা একের পর এক তাদের কি শক্তি রয়েছে ক্রমান্বয়ে একটু বোঝানোর চেষ্টা করছেন। বুঝতেই পারছেন, তার মানে তারা ভয় পাচ্ছেন। তার কারণ তার পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান, তার সঙ্গে সঙ্গে কি ভয় পাচ্ছেন তার কারণ ইতিমধ্যে রাশিয়া থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল, প্রত্যেকে এক এক করে ভারতের পরে কথা বলছে, ভারতের সপক্ষে কথা বলতে শুরু করেছে এবং ভারতের সামরিক শক্তি সম্বন্ধে তারা কার্যত জানেন যে কোন কোন জায়গায় বিট করতে পারে ভারত পাকিস্তানকে। আর ঠিক সে কারণের জন্যই পাকিস্তান এবার বুঝতে পারছে ভুল জায়গায় পা দিয়ে দিয়েছে তারা। এতদিন পর্যন্ত যে চেষ্টাটা তারা করেছেন, অন্তত কাপুরুষের মতো যে চেষ্টাটা করেছেন, তার লিমিটটাও এবার ক্রস করে চলে গিয়েছে। এতদিন পর্যন্ত জওয়ানদের ওপর আক্রমণ করার চেষ্টা করেছেন, সেখানেও ভারতীয় জওয়ানরা সপাটে চড় মেরেছে পাকিস্তানকে। কিন্তু তাতেও পাকিস্তানের বোধহয় আরেকটা গাল একটু বাকি ছিল। এবার গাল নয়, আরেকটি গাল নয়, কপাল, হাত, পা, সর্বাঙ্গ তাদের বুঝতে পারবে যে কোন দেশের সঙ্গে তারা লাগছে। অর্থাৎ কার্যত সেই দেশ যে দেশ সুজলা সুফলা, সে দেশ যে দেশে একের পর এক হিন্দু থেকে শুরু করে মুসলমান থেকে শুরু করে বৌদ্ধ জৈন প্রত্যেকে একত্রিতভাবে লড়াই করতে জানে, সেই দেশ সম্বন্ধে চোখ তুলে তাকালে পরে তারা কিভাবে উত্তর দিতে জানে সেটা এবার বুঝতে শুরু করেছে পাকিস্তান। তার কারণ ইতিমধ্যে এই সর্বদলীয় বৈঠক হয়েছে, আপনারা জানেন, এবং কার্যত রেবন্ত রেড্ডি তার থেকে শুরু করে আসাউদ্দিন ওয়াইসি, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে এক এক করে বলতে শুরু করেছেন ভারত এটা মুখ্যম সময়, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, এবার সেই কাশ্মীরের বাকি অংশটুকুও চাই ভারতের, বলতে শুরু করেছেন। তার কারণ এবার বিরোধী শক্তি, শাসক শক্তি সব একত্রিত হতে শুরু করেছেন। তার কারণ তারা প্রত্যেকে ভারতবাসী। আর ঠিক সে কারণের জন্য এই থরথরিয়ে কাঁপছে পাক। তারা এবার ব্যাকফুটে যেতে শুরু করেছে। লন্ডন থেকে বলছেন মুন্ডু কেটে দেবে। ভয় পাচ্ছেন তারা ভয় পেতে শুরু করেছেন। কার্যত তার জন্যই তারা নিউক্লিয়ার বোমার কথা বলছেন, কিন্তু এটা বুঝতে পারছেন না যে নিউক্লিয়ার বোমা ডিফিউজ করার মতো শক্তি ভারতের রয়েছে। তারা গলা কাটার কথা বলছে, তার কারণ তারা জানেন যে এবার যদি ভুল করো এলওসি বর্ডার মেনটেন না করেছো, যদি এবার এলওসি বর্ডার ভুল করো পার করেছো, যদি NJ 9842 যদি ক্রস করেছো, তাহলে এবার বুঝতে পারবে সিকিউরিটি ব্রিজ এবার ভারতের হবে না। এবার পাকিস্তান বুঝতে পারবে কত ধানে কত চাল। আজ আরও কিছু হিসেব আপনাদের সামনে রাখবো, যেখানে কার্যত আপনাদের সামনে দেখালাম, কিছুক্ষণ আগে বোঝানোর চেষ্টা করলাম লন্ডনে থেকে কিভাবে হুমকি দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান, বোঝানোর চেষ্টা করছে যে ভারতকে তারা আক্রমণ চাইলেই করতে পারে। করে দেখাও না, একটু হোক। খুব লড়াই করার ইচ্ছে না? ভাতে ইতিমধ্যেই মারতে শুরু করে দিয়েছে ভারতবর্ষ। আর ঠিক সেই ভারত কিভাবে হাতে মারতে পারে আপনারা আন্দাজও করতে পারছেন না। এতদিন পর্যন্ত সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, আপনারা সেখানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আপনারা ভেবেছিলেন সার্জিক্যাল স্ট্রাইক হবে, না, এবার তো ভাতে মারছে ভারত। আর ঠিক সেখান থেকে আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, যেখানে কার্যত পাকিস্তানের কাপুরুষতার প্রমাণ আবারও আপনারা পাবেন। তার কারণ লন্ডনে বসে, লন্ডনে দাঁড়িয়ে থেকে গলা কাটার হুমকি দিচ্ছে পাক। হাসতে ইচ্ছে করছে না? দেখুন। ভারতের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে শুক্রবার পাকিস্তান হাইকমিশনের বাইরে এক শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন প্রবাসী ভারতীয়রা। বিক্ষোভকারীরা পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে এই হামলার নিন্দা জানাচ্ছিলেন। তবে এই শান্তিপূর্ণ প্রতিবাদ সহ্য করতে পারেনি পাকিস্তান। এক পর্যায়ে পাকিস্তান হাইকমিশনের বাইরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন এক পাকিস্তানি সেনা কর্মকর্তা বের হয়ে এসে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গলা কেটে দেওয়ার হুমকি দেন। এই ঘটনা সে সময় উপস্থিত কিছু গণমাধ্যমের ক্যামেরায় ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায় পাকিস্তানি সেনা কর্মকর্তা একদম সোজা হয়ে দাঁড়িয়ে প্রচণ্ড উত্তেজনার মধ্যে এক বিক্ষোভকারীর দিকে তীর্যকভাবে নির্দেশ করে, তোমরা যে ভাষায় কথা বলছো তাতে আমি তোমাদের গলা কেটে ফেলবো।
আর তার এই ভয়ানক হুমকি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং জনমানসে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। শান্তিপূর্ণ প্রতিবাদীদের দাবি ছিল পাকিস্তান হাই কমিশন তাদের দেশের ভিতরে চলমান সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মুখ খুলুক এবং আন্তর্জাতিক মহলে এই ধরনের বর্বরতার সমালোচনা করুক। ভারতের পেহেলগাঁওয়ের হামলায় বহু নিরপরাধ মানুষের মৃত্যু হয় এবং সেই হামলাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল। नमस्कार दोस्तों, मेरा नाम तेजस भारद्वाज है और मैं किंग्स कॉलेज लंदन में एक मास्टर स्टूडेंट हूँ। आज हम सब इंडियन डायस्पोरा ने पाकिस्तान यूके एम्बेसी के सामने एक पीसफुल प्रोटेस्ट करने का प्लान बनाया, क्योंकि आप सभी लोग जानते हैं कुछ दिनों पहले हमारे हिंदू भाई बहनों के साथ जो पाकिस्तान फंडेड टेररिस्ट ऑर्गेनाइजेशन ने करा बहुत ही निंदनीय था और हम सब उसका डिसेंट और एक पीसफुल प्रोटेस्ट करने, अपनी एकता दिखाने पाकिस्तान हाई कमीशन के सामने यूके में पहुंचे। लेकिन उसके बाद देखिए पाकिस्तान की शेमफुल एक्ट और पाकिस्तान का घटियापन कि पाकिस्तान के लोग हमारे सामने उस चीज को सेलिब्रेट कर रहे थे, वहां पर डांस कर रहे थे और पाकिस्तान के डिप्लोमेट्स खुद कैप्टन अभिनंदन का एक प्लेक कार्ड लेके खड़े थे, हमें चाय का कप दिखा के प्रोवोक करा जा रहा था। और इसके बाद भी जब इंडियन डायस्पोरा प्रोवोक नहीं हुआ और वो एक पीसफुल प्रोटेस्ट करता रहा, उसके बाद एक पाकिस्तान डिप्लोमेट गैलरी में आया और उसने गर्दन काटने का इशारा इंडियन डायस्पोरा के तरफ करा। आप देखिए उन्होंने एक डेथ थ्रेट इंडियन डायस्पोरा को दिया, जो कितना गलत काम था और कितना शर्मनाक काम था कि अभी भी इतना सब कुछ करने के बाद उन्हें कोई शर्म नहीं है, कोई उनके अंदर लज्जा नहीं है। तो इसी चीज पे मैं मांग करता हूँ माननीय प्रधानमंत्री मोदी जी से, यूके गवर्नमेंट से और ब्रिटिश मेट्रोपॉलिटन पुलिस से कि उस डिप्लोमेट के खिलाफ एक सख्त से सख्त कार्रवाई जरूर होनी चाहिए। এদিকে এই ভিডিও প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। পাকিস্তানের সেনাবাহিনীর এই রকম আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন এটি আন্তর্জাতিক মঞ্চে প্রকাশিত হয়। এটি প্রমাণ করে যে পাকিস্তান এখনো সংঘর্ষমুখী রাজনীতি চালিয়ে যাচ্ছে। বাংলাদেশি, ভারতীয় এবং পশ্চিমী কূটনীতিকরা জানিয়েছেন তারা এই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই দাবি করেছেন পাকিস্তান সরকারের উচিত এই ধরনের আচরণে জড়িত সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এদিকে প্রবাসী ভারতীয়রা জানিয়েছেন যে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করবেন এবং পাকিস্তানের প্রতি কঠোর প্রতিবাদ জানাবেন, যাতে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টি স্পষ্ট হয়। তারা বলেন এভাবে হুমকি দেওয়া ও সহিংস আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের অধিকার আদায়ের সংগ্রাম চলবে। এই ঘটনার পর পাকিস্তান হাই কমিশন কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ধারণা করা হচ্ছে তারা পরিস্থিতি শান্ত করার জন্য কিছু পদক্ষেপ নেবে। বিক্ষোভের পর পরিস্থিতি শান্ত হলেও এই ঘটনায় প্রবাসী ভারতীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং তারা আশা করছেন আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। কফিন থেকে শহীদ আসে, আমার ভারত গর্ব করে। বলে শত্রুকে দমন করতে গিয়ে যদি শহীদ হতে হয়, একবার নয় 1000 বার হব। সেই সব জওয়ান আমাদের দেশের জওয়ান, আমাদের শক্তিশালী জওয়ান, আমাদের গর্বের জওয়ান। আর সেই জওয়ানকে নিয়ে যদি কেউ একটিও আজে বাজে কথা বলে, তাহলে তাদের ক্ষেত্রে সরাসরি ভারত কথা বলবে। আজ ভারতের দিকে যদি আঙুল তোলা হয়, তাহলে তাদের হাত এবং পা এবং তার সঙ্গে সঙ্গে যে আঙুল তোলা হয়েছে, যেভাবে চোখ তুলে তাকানো হয়েছে, সে চোখ কী করে দাবিয়ে দিতে হয় তা ভারত জানে। আর ঠিক সেখান থেকে প্রশ্ন হচ্ছে, পাকিস্তান বড় বড় কথা তো বলছে, কিন্তু ঠিক কতটা পিছিয়ে রয়েছে পাক? একবার আপনাদের সামনে কতগুলো এক্সাম্পল রাখি, বুঝতে পারবেন আপনারা। ভারত এবং পাকিস্তান সামরিক শক্তির দিক থেকে বিশ্ব তালিকায় ভারত 4র্থ স্থানে, আর পাকিস্তান বিশ্ব তালিকায় 12 নম্বর স্থানে। ভারতের সামরিক শক্তির দিক থেকে বাজেট 640,000 কোটি টাকা, সেখানে পাকিস্তানের বাজেট মাত্র 65,000 কোটি টাকা। সক্রিয় সেনা রয়েছে 14,55,550, সক্রিয় সেনা রয়েছে পাকিস্তানের মাত্র 6,54,000। সংরক্ষিত সেনা ভারতের রয়েছে 11,55,000, পাকিস্তানের রয়েছে 5,50,000 মাত্র।
আধা সেনা রয়েছে ভারতের সামরিক শক্তির দিক থেকে 25,27,000। পাকিস্তানের রয়েছে আধা সেনা 5 লক্ষ। এটা শুধু সহজ ছোট এক্সাম্পল আপনাদের সামনে রাখলাম। পাকিস্তান থরথরিয়ে কাঁপছে। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে প্যানেল ডিসকাশনে আসবার আগে পরিচয় পর্ব রয়েছেন আমাদের সঙ্গে মাননীয়া প্রিয়ন্তী রয়, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আবারও পাকিস্তান এবার বুঝতে পারবে ট্রাইব টিভি বাংলার পর্দা থেকে আমাদের গেস্টরা কীভাবে শব্দের তীরে জব্দ করে পাকিস্তানের ইস্যুকে। আজ প্রত্যেকে আমরা একত্রিত হয়ে ভারত কতটা এগিয়ে থাকতে পারে, পাকিস্তানকে কোন কোন দিক থেকে জবাব দিতে পারে তার প্রমাণ আর 1 ঘন্টার মধ্যে আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমেই সুকান্ত বাবুর কাছে যাব। সুকান্ত বাবু বলুন। অঞ্জন, আমি একজনের পরে বলছি, যদি কিছু না আমার অসুবিধা। ওকে ওকে ওকে, আমি প্রিয়ন্তী ম্যামের কাছে যাব। বলুন। নমস্কার। আজকে পাকিস্তান নিয়ে আমাকে এই টপিকে কথা বলতে হবে আমি ভাবিনি। যে পাকিস্তানের জন্ম হয়েছিল ভারতের থেকে, ভারতের খেয়ে ভারতের পরে তারাই ভারতের বিরুদ্ধে আঙুল তুলছে। এই স্পর্ধা ভারতবাসী মেনে নেবে না, এই স্পর্ধা ভারত সরকার মেনে নেবে না। যাদের জল তুলে নিলে যারা মরে যায়, যারা হাহাকার করে, পেঁয়াজ বন্ধ করে দিলে যাদের খাওয়া চলে না, যাদের পেঁয়াজের দাম 500 টাকা কিলো হয়, তারা ভারতের দিকে আঙুল তুলছে। এই লজ্জা কোথায় রাখবো? ভারতবাসী এবং ভারত সরকার এটা মেনে নেবে না। আজকে লন্ডনে যেটা হয়েছে সেটা সমগ্র ভারতবাসী শুধু নয়, যেসব ভারতীয়রা বিদেশের মাটিতে রয়েছে তাদের জন্য লজ্জার। এবং আমরা আগামী দিনে এটার প্রতিবাদ করব এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারত কড়া জবাব দেবে। রতনবাবু, আজ লন্ডনের মাটিতে পাক সেনাকর্তা হুমকি দিচ্ছেন গলা কেটে নেওয়ার। আমি জানি না কেউ যদি পাকিস্তান থেকে মনে করছে এটা বিশাল বড় হুমকি, আমার তো লিটারেলি হাসি পাচ্ছিল। রতনবাবু আপনার? আরে অঞ্জনদা, এই দৃশ্য দেখে রাস্তার ঘোড়াগুলো তো হাসবে। যার বেঁচে থাকার মুরদ নাই, যারা ভিক্ষা করে তাদের দেশটাকে কোন রকম ভাবে চালানোর চেষ্টা করে, তারা যদি এখন বড় বড় কথা বলে, তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে আমাদের সামরিক বাহিনীর দক্ষতার উপরে আমাদের পুরো আস্থা আছে। পাশাপাশি আমাদের যে রাজনৈতিক কূটনৈতিক যে পরিমণ্ডল, যেটা এর মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে জার্মান, আমেরিকান, ইতালি, ব্রিটেন, ফ্রান্স সবার সাথে মোটামুটি পাকিস্তানের যে নগ্ন চেহারা সেটা আমরা তুলে ধরতে পেরেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। যে ম্যাডাম ভালো বলছিলেন যে তাকে হাতে না মেরে ভাতে মারার ব্যাপারটা অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের যে সিন্ধুর যে জল সেটা মোটামুটি বন্ধ করা হয়েছে। এর মধ্যেই পাকিস্তানিদের ফেরত পাঠানোর জন্য নোটিশ করা হয়ে গেছে যে যারা যারা ডাক্তার দেখাতে, সেই দেশে তো চিকিৎসা ব্যবস্থাও সেরকম উন্নত নাই। আমাদের দেশে প্রচুর তারা আসে ভিসা করে, তারা এখানে ডাক্তার দেখাতে, তাদেরকেও বলে দেওয়া হয়েছে যে আপনারা তল্পি তল্পা গুটিয়ে আপনারা আপনাদের জায়গায় চলে যান, কারণ এ যা করছেন আপনারা তাতে আর আপনাদের কোনো রকম ভাবে আমরা সহযোগিতা করতে পারবো। কিন্তু অঞ্জনদা, আমরা বরাবরই দেখেছি যে আমরা যতবারই আমরা প্রতিবেশীকে যতবারই ভালোবেসেছি, ততবারই তারা কিন্তু আমাদেরকে আঘাত করেছে। কিন্তু মাঝে মাঝে এটা হওয়া উচিত যে যেরকম ধরুন একটু ওদেরকে শিক্ষা দেওয়া দরকার। কারণ অনেকদিন আগে যে শিক্ষাটা দেওয়া হয়েছিল, মানে 1971 সালে ইন্দিরা গান্ধী যে শিক্ষাটা দিয়েছিলেন, তারপরে অনেকটা দিন হয়ে গেছে, মাঝে সেরকম ওনারা সেই শিক্ষা পায়নি। তো আমার তো মনে হয় এই সুযোগটা আমাদের অবশ্যই কাজে লাগানো দরকার। তারা যে আমাদের কাশ্মীরটাকে কিছু কিছু জায়গা, পাক অধিকৃত কাশ্মীর যেটা ওরা বলে, সেই জায়গাগুলো তারা দখল করে রেখেছে। আমাদের উচিত, সরকার পরিকল্পনা নিশ্চয়ই করছে, আমাদের উচিত, এবং এটুকু জানি যে পার্লামেন্টে এই ব্যাপার নিয়ে এর আগেও আলোচনা হয়েছে যে পাক অধিকৃত কাশ্মীরটাকে আমাদের কিছু দখল করে নেওয়া দরকার। কারণ ওইখান থেকে যত জঙ্গি কার্যকলাপ বলুন, যত উগ্রপন্থী এই পাশে পাঠানো বলুন, এই দেশের বিভিন্ন প্রান্তে, এর আগে আজমাল কাসাব থেকে শুরু করে আপনারা
যেটা পার্লামেন্টে হামলা করেছিল, সব ওই জায়গা দিয়ে ওখানকারই জঙ্গি। এবার ধরুন যারা পালায় বিশ্বের বিভিন্ন জায়গায়, যারা হামলা করে কাপুরুষের মতো পালিয়ে সেই কিন্তু তারা ওই ওই পাক অধিকৃত কাশ্মীর সেই জায়গাতে গিয়ে কিন্তু তারা বেড়া গেড়ে বসে থাকে। তো আমার মতে উচিত যে সেই জায়গাটায় মানে খুব তাড়াতাড়ি, যেরকম আমাদের বিমান এই যে যেরকম সুখই বলুন, তারপর আপনার এই রাফেল বলুন, যে ধরনের মানে অস্ত্র আমাদের আছে, আর সবচেয়ে বড় কথা যে এপিজে আব্দুল কালাম যে হাইড্রোজেন বোমা পোখরানে যেটা আমরা টেস্টিং করেছিলাম, আপনার জানা আছে, সেই যে হাইড্রোজেন বোমা আছে আমাদের আত্মরক্ষার জন্য, হ্যাঁ, তারা যে বড় বড় কথা বলে পাকিস্তান যে আমাদের এরকম পরমাণু আছে, অমুক আছে, তমুক আছে, কিছু না, ওগুলো কিছু না। যে আপনি পরিসংখ্যান যেটা দেখালেন, মাত্র 24 কোটি লোক ওখানে পাকিস্তানে বসবাস করে। আর এরপরেও যদি এই ঘটনার পরেও যদি আমাদের সরকার বলুন, আমরা তো সেনার প্রতি তো আস্থা বিশ্বাস আছে, একটা অ্যাকশন নেওয়া খুবই দরকার, খুবই দরকার। আর সহ্য করা যাচ্ছে না অঞ্জনদা। যারা আজকে ওই ওই পুষ্পা সিনেমার মতো হাত দিয়ে একটা ইশারা করছে, হ্যাঁ, যে গর্দান বা অমুক তমুক করে দেবে, এটা বিদেশে গিয়ে যে সিনেমাটা কপি করছে সেটাও ভারতীয় সিনেমা। পাকিস্তানি সেই সব দালালি জানা উচিত, যে সিনেমা স্টাইল কপি করেছে সেটাও ভারতীয় সিনেমা। একেবারে তাই। এই পর্যায়ে বিলাওয়াল ভুট্টো তিনি কি বক্তব্য রেখেছেন রতনবাবু, একটু শুনুন। বিলাওয়াল ভুট্টো তিনি কি বলেছেন একবার শোনাই রতনবাবু, দেখুন দেখুন। হ্যাঁ, भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और সব আপনাদের, সিন্ধু আপনাদের, জম্মু কাশ্মীর আপনাদের, পাঞ্জাব আপনাদের। কিছুদিন পরে বোধহয় আপনারা বলবেন ভারতও আপনাদের। ঠিকই বলেছেন, ভারতও আপনাদের। ভারত আপনাদের, গোটা পাকিস্তানটা ভারতের ছিল। আমার তো ভাবতে অবাক লাগে, কি করে বলছেন অবিভক্ত ভারত। যদি আপনারা চলে যান সেখানে দেখলে পরে যে ম্যাপ ধরা পড়ে, আর এখন যে ম্যাপটা ধরা পড়ে, বালুচিস্তানকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না, আর জম্মু কাশ্মীর নিয়ে পড়ে রয়েছেন। বালুচিস্তানে কার্যত তারা বলছেন আবার নতুন একটা দেশ করে দিতে, মোদিবাবুর কাছে বারবার মেসেজ আসছে। আর সেই পাকিস্তান নাকি বলছে সিন্ধু নদী আমার। হ্যাঁ, এখন নদীও আপনাদের, তাই তো, নদীর প্রবাহ আপনাদের, নদী আপনাদের, পর্বত আপনাদের, সব আপনাদের। কাজতেই আমার করতে করতেই অহংবোধী আপনাদের সবার আগে আপনাদের ক্ষতিটা করছে, আর সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছেন আপনারা। আর বলছেন পরবর্তীকালে হয়তো এটাও বলবেন সব ধর্মের মানুষ আমাদের, অর্থাৎ কার্যত ধর্মের দিকে নিয়ে যাবেন, সাম্প্রদায়িকতার দিকে নিয়ে যাবেন। ঠিকই তো। আর ঠিক সেই পর্যায়ের উদাহরণ ধরা পড়ে আসিফ মুনিরের মুখ থেকে। ট্রেডিশন আলাদা, কমিউনিটি আলাদা, হিন্দু মুসলমান বিভাজন। অন্তত আমাদের এই দেশে যখন কার্যত একজন ব্যক্তি, একজন পর্যটক যখন তিনি আহত হচ্ছেন, তখন একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ কার্যত তাকে কাঁধে করে নিয়ে এসেছিলেন। এটা আমাদের ভারতবর্ষ। অটল বিহারী বাজপেয়ী তিনি বলেছিলেন এই দেশ সেকুলার দেশ, তিনি বলেছিলেন। আর পাকিস্তানে বসে হিন্দু মুসলিম একাকার করার চেষ্টা, ভুল করছেন আপনারা, অনেক বড় ভুল করছেন। সিন্ধু নদী যদি আপনাদের হয়, তাহলে সিন্ধু জলবন্টন চুক্তিতে 1960 সালে 19 সেপ্টেম্বর যেই চুক্তি হয়েছিল বিশ্ব ব্যাংকের সমঝোতায়, মধ্যস্থতায়, এখন তাহলে আপনারা ভয় পাচ্ছেন কেন? সিন্ধু নদী তো আপনাদের, কিসের ভয় তাহলে এত? আমি এখানে সুকান্তবাবুর কাছে যাব। সুকান্তবাবু, যেখানে বালুচিস্তান পর্যন্ত আলাদা দেশ হতে চাইছে, পাকিস্তান বালুচিস্তান সামলাতে পারে না, তারা কাশ্মীর করে, কাশ্মীর মাঙে আজাদি, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, তারা বলছে ইন্ডিয়া অকুপায়েড কাশ্মীর। দেখো অঞ্জন, আমাকে শোনা যাচ্ছে? স্পষ্ট বলুন। হ্যাঁ, আমার না খুব দেখো বিষয় হচ্ছে, আমি কোন রকম মানে আবেগে গা ভাসাবো না,
আমি একটু অন্যদিকে গা ভাসাবো। নিশ্চয়ই, এর কারণ রয়েছে, কারণ সিন্ধু নদের যে চুক্তিটা সেটা যখন হয়েছিল, তুমি ঠিকই বলেছো, বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় হয়েছিল। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে তার জলের যে ভাগটা হয়েছে সেখানে 80% কিন্তু পাকিস্তান, 20% কিন্তু ভারতবর্ষে। এবং আরো কতগুলো বিষয় রয়েছে, যেমন ওই জলচুক্তির 2016 সালে পাকিস্তান কি করে, আন্তর্জাতিক আদালতে একটা বিষয় তুলেছিল যে যেহেতু পাকিস্তান হচ্ছে সারা বিশ্বে রয়েছে এবং সিন্ধু নদের মোটামুটি সিন্ধু এবং তার উপনদীর জলগুলো দিয়ে ওদের তুলো চাষ, ওদের ভুট্টা, ধান, এই চাষগুলো হয় এবং ওদের মাংলা এবং তারবালা যে তাপবিদ্যুৎ কেন্দ্র তাও কিন্তু এই জলেই চলে। করাচি, মুলতান এবং লাহোর এই অঞ্চলের কৃষিকাজ মূলত এর মাধ্যমে হয় এবং সিন্ধু নদের এই জল এবং তার মধ্যে মাধ্যমে জলসেচ, এগুলোর উপর তাদের জিডিপির 25% তা নির্ভর করে। কিন্তু আমি বলতে চাইছি যে 2016 সালে যে কেসটা তারা করেছিল, তখন আন্তর্জাতিক আদালতে যে পর্যবেক্ষক ছিলেন, তিনি নিরপেক্ষ পর্যবেক্ষক, যে তিনি বলেছিলেন যে পাকিস্তানের দাবিটা সঠিক নয়, কারণ ভারতবর্ষ যে দুটো জায়গা, একটা জায়গা হচ্ছে তোমার, আমি নাম দুটো বলছি, একটা কিষেন গঙ্গা বাঁধ আর একটা রাতলে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য যখন করা হয়, ওটা মূলত ভারতবর্ষের কাজের জন্য করা হয়েছে। কোন রকম পাকিস্তানকে তার অধিকার থেকে সরিয়ে দেয়া, জল না দেয়া, এরকম কোনো বিষয় ছিল না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সিন্ধু নদের এই জল যদি মুক্তি আমরা বন্ধ করে দিই, তাতে কিন্তু খুব একটা পাকিস্তানের সমস্যা হবে না, কারণ পাকিস্তানের এই গোলা বারুদ এবং সন্ত্রাসবাদীদের তারা হচ্ছে তোষণ করে। তাদের কাছে খাদ্য পেলো, আটা পেলো কিনা, আটার জন্য মারপিট দেখেছি পাকিস্তানে। তুমি ঠিকই বলেছো, কিন্তু দেখো এই জম্মু কাশ্মীর যে অঞ্চল, সেই অঞ্চলে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, চায়না অকুপাইড কাশ্মীর, ইন্ডিয়া অকুপাইড কাশ্মীর, এবং আমাদের এই অঞ্চলটা এই জায়গাটাতে হয়েছে বৈশরণের সেই জায়গাটা, সেটা আইসোলেটেড প্লেস নয়, সেটা মিনি সুইজারল্যান্ড। এবং তোমাকে এটাও মানতে হবে যে টেরোরিস্টরা যখন এসেছিল, তারা 8 কিলোমিটার ট্রেকিং করে এসছে এবং তারা যে রেকি করেছে, সেই রেকিটা কিন্তু কোনো না কোনো স্থানীয় মানুষের সাহায্যেই করেছে। এবং আরেকটাও ঘটনা দেখো আমরা তো বলছি যে কাশ্মীরিরা আমাদের মানে মূলত কাশ্মীরিরা প্রচুর সহযোগিতা করে, সব করে, কিন্তু দেখো আমরাও তো অর্থ, যেমন আমার এক কলিগ বলছিলেন যে প্রচুর পরিমাণ অর্থ দিতে হয় ওখানে। আমি যাইনি কাশ্মীর, আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, আমার এখন যাওয়ার ইচ্ছে নেই। বলছে যে প্রচুর পরিমাণ অর্থ নেয়। সুতরাং এমন নয় যে অর্থ ছাড়া, মানে ওদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য ট্যুরিজম একটা বুমিং ইন্ডাস্ট্রি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেটা পাকিস্তান করছে, এই সিন্ধু নদের চুক্তি বাতিল, তারপরে তোমার হচ্ছে যারা ডিপ্লোমেট তাদের নিয়ে আসা, কমিয়ে আনা, এতে কিন্তু খুব একটা প্রভাব সত্যি কথা বলতে অঞ্জন পড়বে না। কারণ লস্করি তৈবা, ইন্ডিয়ান মুজাহিদিন তারা ব্যান্ড হলেও টিআরএফ এর নামে বা পোশাকি নাম টিআরএফ এর মাধ্যমে তারা কাজ করে গেছে। এবং তোমাকে আমি এর আগেও তোমাদের চ্যানেলে বলেছিলাম, তুমি দেখে নিও, ওয়ারএফ একটা ওয়ার্ল্ড অ্যাক্লেম ম্যাগাজিন, সেখানে পরিষ্কার বলেছে যে এই যে ধরনের টিআরএফ কাজ করে, সেই টিআরএফ কিন্তু মূলত টুরিস্টদের অ্যাটাক করে, কারণ তারা চায় একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করা, মানে ওদের মোটিভটা কিন্তু তাই। এবার দ্বিতীয় কথা, পুলওয়ামার পরে আমরা যে এই যে 6 বছর ধরে ভেবেছি কিছু হবে না, আমরা সব বুঝতে পেরেছি যে আমরা যুদ্ধ হলে কি হবে। দেখো অঞ্জন, যুদ্ধ হলে হতেই পারে যে আমরা পুরো জঙ্গি কিছু ক্যাম্প উড়ে গেল, তাতে আলটিমেটলি পাকিস্তান যে এই সাহসটা পাচ্ছে, সে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষে একটা জায়গা রয়েছে, ইসরায়েল সাপোর্ট করছে, আমেরিকা সাপোর্ট করছে। তুমি বলতে পারো, এখন আমাকে প্রশ্ন করতে পারো, স্যার সৌদি আরবও তো, আরব দেশগুলো তো সমর্থন করছে, কিন্তু তোমার বুঝতে হবে আরব দেশগুলো এই জায়গাতে কতটা ভারতের পাশে দাঁড়াবে ফিজিক্যালি, কারণ একটা সময় যুদ্ধ হলে কিন্তু ফিজিক্যালি দাঁড়াতে হয়, মানে ওই সাপোর্ট করলাম হবে না। সুতরাং এই কূটনৈতিক যুদ্ধে পাকিস্তান চাইছে, যেহেতু সামরিক দিক দিয়ে পারবে না, ওরা কূটনৈতিক যুদ্ধে চেষ্টা করছে
কোন রকম ভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আসিফ মুনি বলো, আগে যে বাজোয়া ছিল ওদের যে কি বলে সেনাবাহিনীর প্রধান, তিনিও তো বহুবার চেষ্টা করেছিল এই সার্জিক্যাল স্ট্রাইক রুখে দেওয়ার, পারেনি। কিন্তু আমার প্রশ্ন এতগুলো কেন তোমাকে বললাম অঞ্জন, শুনলে তুমি, এগুলো প্রত্যেকটা এই কারণেই বলছি যে সিন্ধু জল বন্ধ করলেও আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে কিন্তু পাকিস্তান এই বিষয়টা তুলবে। তোমাকে বাস্তবটা দেখতে হবে। মানবিকতার খাতিরে কিন্তু কিছু হয়তো এই ক্ষেত্রে ভারতবর্ষকে হয়তো ইন ফিউচার কিছু একটা সিদ্ধান্ত নিতে হতে পারে, কারণ তুমি ভিয়েনা কনভেনশনকে মেনেই তোমাকে চলতে হবে, তার বাইরে কিন্তু তুমি যেতে পারবে না। তাই আমি খুব বড় আশা করছি না, তবে আমি এটুক চাইছি যে যাদের আজকে প্রাণ গেল সেই তাদের প্রাণের মূল্য যেন পাকিস্তানকে মানে একটা উচিত জবাব দেয়া, সেটা যে পথেই হোক, কিন্তু সেই উচিত জবাবটা দিতে গিয়ে যেন এই বারবার করে ইন্টেলিজেন্স ফেলার না হয়। যে আমি বৈশরণ্যের মতো জায়গায়, পেহেলগামের মতো জায়গায়, যেখানে 2023 সালে 2,64,00,000 পর্যটক এসেছে এবং 2019 সালে 1,12,00,000 পর্যটক এসেছে, এত বড় একটা জায়গা, এত মানে আমি বলতে চাইছি ট্যুরিজমের ক্ষেত্রে কাশ্মীর এখন অন্যভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাহলে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, ইন্টেলিজেন্স ফেল হয়েছে, এই নিয়ে কোনো সংশয় নেই। আমরা সুকান্ত দা, আপনার মতন মানুষরা এই ধরনের কথাই বলবেন যে ইন্টেলিজেন্স ফেল হয়েছে। আপনিই বলছেন যে কোনো ব্যবস্থা নিতে, আবার আপনিই বলছেন যে ইন্টেলিজেন্স ফেলিওর। আপনাদের পক্ষে এটা সাজে না। শুনুন, আপনারা দেশের মধ্যে থেকে এই ধরনের কথাগুলো বলেন, এটা কাশ্মীর, এটা পাকিস্তানিদের জন্য এক ধরনের সাহস জোগানো না। আপনারা এই ধরনের কথা বলতে পারেন না, আপনারা এই ধরনের কথা বলতে পারেন না। দিয়ে বলুন, আপনি তথ্য দিয়ে কথা বলুন, আমি তথ্য দিয়ে বলছি। ইন্টেলিজেন্স ফেলার কেন? কারণ এর আগেও উড়ির পরে আমরা দেখেছি এরকম ভাবে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এরপরে পাঠানকোট দেখেছি, সব দেখেছি। আমার প্রশ্ন, ইন্টেলিজেন্স ব্যর্থ হলে, কারণ আমার ট্যাক্সের টাকায় এই ইন্টেলিজেন্সদের পোষা হয়, সুতরাং আমার অধিকার রয়েছে যে এটা জানার যে তারা কি আদৌ কোনো কাজ করছে। কারণ না করলে আপনি বলছেন যে কোনো প্রকারে কাশ্মীরকে জবাব দিতে, আবার আপনি বলছেন যে সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়া সেটা কোনো এফেক্টিভ বিষয় নয়। ভারত তার জল বন্টন চুক্তি প্রত্যাহার করেছে, সমস্ত পাকিস্তানকে 48 ঘন্টার মধ্যে দেশে ফিরে যাও। আর কি 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে ভারত সরকার এই ব্যবস্থাগুলো নেওয়ার পরে আপনি আর কি আশা করছেন? এবং আজকে যেটা ঘটেছে, ভারত আরো কিছু নেবে। দেখুন, চাইলেই যুদ্ধ করা যায় না, চাইলেই কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না, তার কিছু কূটনৈতিক কৌশল, কূটনৈতিক পদ্ধতি সবকিছু থাকে, আপনি নিজেও সেটা বলছেন। কিন্তু আপনারাই দেশের মধ্যে থেকে পাকিস্তানিদের কোনো না কোনো ভাবে সাহস যোগাচ্ছেন। আপনার বক্তব্য শুনে আমার এটা মনে হলো, জল বন্টন চুক্তি থেকে প্রত্যাহার করা এটা কোনো এফেক্টিভ কোনো ডিসিশন নয়, আপনি সেটা বলতে চাইছেন? এটা আপনি ক্লিয়ার করুন। 80% সিন্ধুর জল, 80% সিন্ধুর জলের ওপর অধিকার পাকিস্তানে। আগে তথ্য নিয়ে পড়তে হবে, তো পড়াশোনা করতে হবে। বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার নয়, কেন্দ্রীয় সরকার, সেই চুক্তি প্রত্যাহার করা এটা কোনো ডিসিশন নেওয়া ভালো ডিসিশন নয়। কেন্দ্রীয় সরকার, আগে আমাকে বলতে দিন, আপনার সঙ্গে আমি ঝগড়া করতে আসি, আপনারা করবেন। আমি শেষ করি। আপনার কাজ, আপনাদেরও কাজ এটা বটে, সরকারের বিরুদ্ধে। কিন্তু দেশের এই পরিস্থিতিতে আপনাদের মতন মানুষ, বিশেষ করে আমাদের রাজ্যে আরো বেশ কিছু সেকুলাররা আছে যারা এই ধরনের কাজ করে থাকে। আপনারা দেশের জন্য কতটা হিতকর আমি জানি না, তবে আপনাদের বক্তব্য বা আপনাদের মন্তব্য বা আপনাদের চিন্তা ভাবনা দেশের জন্য ক্ষতিকর। শুনুন, খালি আবেগে চিৎকার করলে হয় না, আগে শেষ করতে দিন, আগে কারো বক্তব্যের মাঝখানে বলতে হয় না, এটা আগে শিখুন। শোনেন, আপনাকে এখানে, আপনি তো একটা দলের হয়ে বলতে এসেছেন, আমরা দলের হয়ে বলতে আসিনি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন সেটা আপনাকে বুঝতে হবে যে সরকার কিন্তু সবার, বিজেপি একটা দল, তৃণমূল একটা দল, কংগ্রেস একটা দল। সুকান্তবাবু বলুন। যেগুলো নিয়েছে পাকিস্তান, তার পরের দিনই একই রকম ভাবে তাদের ডিপ্লোমেটদের ফেরত চাইছে, তারাও বলেছে 48 ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করতে হবে। আপনি দেখে নিয়েন, তারা একই রকম কথা বলেছে। আমি সেটা বলছি না, আমি বলছি যে 28টা প্রাণ চলে গেল এই বৈশরণের মতো জায়গা, আপনারা বলতেই পারেন যে সেই জায়গাটা আইসোলেটেড হতে পারে,
খচ্চররা যেতে পারে, ট্রেকিং করে যেতে হয়। কিন্তু আমার প্রশ্ন, এত কোটি কোটি টাকা দিয়ে, যেখানে সবচেয়ে বেশি মানে এই সেনাবাহিনী সহ নৌবাহিনী সব ক্ষেত্রে 75 মিলিয়নের উপর খরচ করে ভারতবর্ষ, পাকিস্তান সেখানে 7 মিলিয়ন করে, পাকিস্তানের সঙ্গে তুলনাই আসে না। আমার প্রশ্ন, এত খরচ করার পর এই যে আমার আপনার ট্যাক্সের টাকা, যখন এই যে ইন্টেলিজেন্স এদেরকে তো এইভাবেই দেওয়া, আমাদের ট্যাক্সের টাকাই তো সব চলে, তারপরেও যদি আপনাদের ইন্টেলিজেন্স রিপোর্ট না থাকে, রয়ের কাছে কোনো না থাকে, আপনার পরবর্তীকালে যখন ঘটনা ঘটে যায় তারপরে 1 ঘন্টা পর সেখানে যদি মিলিটেন্টরা আছে, শুনুন কাশ্মীরের মতো জায়গা, আপনাকে বলি, আপনি প্রশ্ন করলেন তো, যে জঙ্গিরা এসেছিল তারা কিন্তু একই রকম ভাবে 8 ঘন্টা ধরে ট্রেকিং করে এসছে। তারাও কিন্তু তারা যদি আসতে পারে, তারা যদি সেই অঞ্চলে সবকিছু, আপনি বলতেই পারেন যে সেই অঞ্চল প্রতিকূল, পাইন গাছের সারি রয়েছে, অন্ধকার থাকে, অনেক কিছু বলতে পারে, তো তারা যদি আসতে পারে তাহলে আমাদের ইন্টেলিজেন্সের এটা রিপোর্ট নেই, বা তারা এটা করতে পারলো না, 1 ঘন্টা লাগবে। আপনাকে বলার সুযোগ দেবো। সুকান্তবাবু আপনি, হ্যাঁ বেশ বেশ বেশ, আমি প্রিয়ন্তীদির কাছে যাবো, তার আগে রতনবাবুর কাছে যাবো। হ্যাঁ রতনবাবু বলুন। দেখুন, যারা মন্তব্য করছে ওনারা কাশ্মীরে গিয়েছেন কিনা আমি জানি না। শুনুন, আপনি অনেক দেশে গেছেন এবং কাশ্মীরে গেছেন, বিভিন্ন জায়গাতে গেছেন, যেতেই পারেন আপনি, কিন্তু সুশান্ত বাবু যে কথাটা বললো যে আজকে অঞ্জনদা বলুন তো, ধরুন একটা পার্ক বলুন, আপনার বাড়ির পাশে একটা পার্ক আছে, ছোট পার্ক, সেই পার্কেও সিকিউরিটি বস থাকে, আমরা এটা দেখতে পাই। যদিও আজকে সব কথা আমরা বলতে চাই না, দেশের ওই যে আগে আপনি বলেছিলেন উপর দিকে থুতু চিটালি, আমি এই যে কথাটা বললাম যে কাশ্মীরে যাওয়ার পথে বলতে চাই না, যখন আমি যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে হিসেবে সুশান্ত বাবু বলেছেন, উনি বলতে পারেন 2022-23 সালে ওখানে ব্যাপক পরিমাণে সিকিউরিটি ছিল, কিন্তু জায়গাটা এতটাই নিরাপদ যে তাদের কখনো মনে হয়নি যে এখানে সিকিউরিটি রাখা দরকার আছে। কিন্তু কেন এরকম মনে হয়নি সেটা তো তারা যারা আছে তারা বলতে পারবে। ঘটে যাওয়ার পর চোর পালালে হয়তো বুদ্ধিটা পারে, হয়তো ঘটে যাওয়ার পর আমরা এটা বলছি, কিন্তু অজন্তা দেখবেন বিভিন্ন জায়গাতে যারা ভিত্তিতে বা ধর্মকেই যারা প্রাধান্য দিয়ে বিভিন্ন দেশ টেসগুলো যেগুলো তৈরি হয়েছে বা চলে, তাদের নিজস্ব উগ্রপন্থীরা যে সমস্ত, যেরকম আফগানিস্তানে যে তালিবানি শাসন বা এরকম ধরুন বিভিন্ন জায়গা আছে, তাদের সব সময় সংঘর্ষ লেগেই আছে, তাদের মধ্যে সংঘর্ষ লেগেই আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক দেশ, এইখানে যেটা বলছে গণতন্ত্রের নামে বা ধর্মনিরপেক্ষ কথাটা বললে, যেভাবে ম্যাডাম ফস করে উঠে, ধর্মনিরপেক্ষ বলবো না আমরা আমাদের দেশকে, আমরা ধর্মনিরপেক্ষ গণতন্ত্র রাষ্ট্রে বসবাস করি। আপনারা এখনো ধর্মনিরপেক্ষ বলে চেঁচামেচি করবেন, আপনাদের বাড়ির পাশে মুর্শিদাবাদ আপনারা দেখতে পান না, আপনারা কাশ্মীরের ঘটনা নিয়ে আলোচনা করতে বসেছেন, অথচ কাশ্মীরের ঘটনা কিভাবে ঘটলো, সেখানে কেন খুন করা হলো এবং কি বলতে বলতে খুন করা হলো, সেই কথাও এখনো আপনারা বুঝতে পারেন না। খেলতে পারেন না, বলছি তো, দেখান না, দেখান বাংলাদেশে আটকে রেখেছে আমাদের এক সন্ন্যাসীকে, কোনো কথা বলছেন না কেন? দেখুন, আমি বলতে চাই না, ম্যাডামের কথার পরিপ্রেক্ষিতে বলছি আমি এই কথা। দেখান না, আমি আবারও বলছি, দেখুন আত্ম উপলব্ধি করার জায়গা অবশ্যই রয়েছে, আত্ম উপলব্ধি করা অত্যন্ত দরকারি, তার কারণ আত্ম উপলব্ধি যদি আমরা না করি তাহলে আমাদের মিস্টেকগুলো আমরা ধরতে পারবো না, আমাদের ভুলগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এবং ঠিক সেই জায়গায় রতনবাবু এটাও প্যারালালি ঠিক, আমি সুকান্তবাবুকে এই কথাটা বলতে চাইবো, যেটা একদম সত্যি কথা, যেটা রতনবাবু বললেন যে অত্যন্ত না ঠিকই বলেছেন, না রতনবাবু আপনি কিছু ভুল বলেননি, প্রশ্ন আমি উত্তর অবশ্যই প্রিয়ন্তীদি থেকে নেওয়ার চেষ্টা করবো, কিন্তু তার আগে আমার একটা বিষয় অত্যন্ত স্পেসিফিক্যালি ক্লিয়ার করা দরকার। আজ আমাদের এই ভারত, আমাদের এই মহান দেশ, এই দেশের কতটা কি বর্ডার রয়েছে সবাই জানে, একদিকে এলওসি, একদিকে এলএসি, NJ 9842 সবাই জানে, পিলার থেকে শুরু করে সীমান্ত সবাই জানে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সব সীমান্ত যে কোনো দেশের সঙ্গে চুক্তি করে করা হয়েছে, বাকি দেশ সেই বর্ডার মানছে না, আমাদের দেশ ক্রমাগত সেই বর্ডারের দিকে নজর রাখছে যেন কোনোভাবে সিকিউরিটি ব্রিজ না করে, সেটা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আমাদের এই দেশে সুস্থ গণতন্ত্র তৈরি করতে, সুস্থ থাকতে সবসময় সেনা জওয়ানদের এত প্রহরা কেন?
পাকিস্তানে তো আমরা ঢুকছি না, এলওসি ক্রস করে আমরা তো পাকিস্তানে চলে যাচ্ছি না, তাহলে পাকিস্তানের সেনারা বারংবার এই এলওসি মেনটেন না করে ইন্ডিয়া ঢুকছে কেন? এটাও তো আমরা বলতে পারি। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, এটা ঠিক, আমি আসছি, এটাও ঠিক যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, কিন্তু আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক, তা হলো কেন এত প্রহরা দিতে হচ্ছে? কেন? আমার প্রশ্ন হচ্ছে 1962-তে যে যুদ্ধ হচ্ছে, 1993-তে সেই যুদ্ধের বেসিসে চায়নার সঙ্গে ইন্ডিয়া লড়াই করে সেখানে এখন লাঠালাটির সম্পর্ক চলে, সেখানে কোনো গুলি চলবে না বলা হয়েছে। চায়না তো সেটা মেনটেন করছে, সেখানে লাঠালাটির সম্পর্ক চলে, কোথায় গুলি তো চলে না। পাকিস্তান যেখানে এলওসি বর্ডার আমরা মেনটেন করছি, পাকিস্তান কেন সেটা মেনটেন করতে পারছে না? পাকিস্তান লন্ডন থেকে গলা কাটার হুঁশিয়ারি দিচ্ছে, এটা অত্যন্ত লজ্জার। আমরা আমাদের দেশের হয়ে অবশ্যই কথা বলবো, আমাদের এই দেশের বিষয়ে আমরা অবশ্যই আত্মোপলব্ধি করব, কেন করব না? আমি এখানে প্রিয়ন্তীদির কাছে যাব, কিন্তু প্রিয়ন্তীদি একটা বিষয় এখানে আপনাকে মানতেই হবে, ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, আইবি রিপোর্ট জমা পড়েছিল সেখানে, কিন্তু তা হলেও 28 জন প্রাণ চলে যাবে, 28 জনের 26 জনের প্রাণ চলে যাবে সেখানে আমাদের এই ভারতবর্ষের। বাংলা থেকে 3 জন কার্যত, আমি আবারও শব্দটা ব্যবহার করব, শহীদ হচ্ছেন। কেন হবে এটা? পর্যটকেরা সেখানে যাচ্ছেন ঘুরতে, তাদের সময়টা কাটাতে যাচ্ছে। বিগত 1 মাস আগে আমি যখন কাশ্মীরে গিয়েছিলাম আমার পরিবার নিয়ে, এবং আমি দেখেছিলাম যখন আমি সোনমার্গ গুলমার্গ যাই, তারপরও যেখানে ঘটনাটি ঘটেছে পেহেলগাঁওতে, আমাদের যেতে যেতে সেনা জওয়ানরা প্রতিটি তাদের যে জায়গাগুলো থাকে ছোট ছোট করে ক্যাম্প মতো, বা তারা দাঁড়িয়ে আছে তাদের অস্ত্র হাতে নিয়ে, আমরা নিজেরা ছবিও তুলেছিলাম। পর্যাপ্ত পরিমাণে সেনা সব জায়গায় আছে, কিন্তু যেখানে ঘটনাটি ঘটেছে পেহেলগাঁওর মিনি সুইজারল্যান্ড যে ল্যান্ডটা, সেখানে সত্যি একটা অপরূপ জায়গা, এবং ওখানে এত টুরিস্ট যাচ্ছে প্রতিদিন, আমার মনে হয় না যে সেনা জওয়ান থাকার কোনো প্রয়োজন আছে। খুবই সুন্দর একটি জায়গা, এখানেই তো সেনা জওয়ানের বেশি করে থাকা উচিত। না 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 প্রিয়ন্তীদি, যেখানে সবচেয়ে বেশি পর্যটকদের, না 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 প্রিয়ন্তীদি, আপনি জানি না কেন এই লজিকটা দিচ্ছেন, কিন্তু এটাও তো আপনাকে মানতে হবে, যেখানে সব থেকে বেশি পর্যটকের ভিড় সেখানেই তো সবচেয়ে বেশি সিকিউরিটি থাকবে। আপনি প্রিয়ন্তীদি এটা তো মানবেন না? আমি আসছি রতনবাবু, আমি আসছি প্রিয়ন্তীদি, আপনার কাছেই আসবো। প্রিয়ন্তীদি, একটা বিষয় আপনি একটু খুলে বলুন। আমি আবারও বলছি, আমাদের দেশে এত প্রহরা থাকবে কেন? এটা যেমন সত্যি কথা, তার কারণ আমাদের এই দেশের আমরা প্রত্যেকটি লাইন আমরা মেনটেন করছি, প্রত্যেকটি চুক্তি আমরা মেনটেন করছি, কিন্তু বাকি দেশ মানছে না, এটা ঠিক। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, এর সবের ঊর্ধ্বে আমাদেরকে এটাও ভাবতে হবে যে পাকিস্তানের মতো দেশকে বিশ্বাস করা যায় না। এই ইন্টেলিজেন্সটা তো অন্তত থাকা উচিত যে ওখানে পর্যটকেরা যাচ্ছেন, এবং সেই পর্যটকেরা এত ভুড়ি পর্যটকেরা সেখানে যাচ্ছেন শুধুমাত্র মিনি সুইজারল্যান্ডের জন্য, সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন বলে, সেখানে তো সবচেয়ে বেশি সিকিউরিটি থাকতে হবে। দেখো, এই ইন্টেলিজেন্সের বিষয়ে আমাদের কথা বলাটা মানায় না, তবু যেহেতু কথাটা এসেছে তবু বলবো যে যখন আমাদের কেউ ক্ষতি করবার চেষ্টা করে তখন সে আমার দুর্বল জায়গাটাই খোঁজে। তো একই জিনিস কাশ্মীরের ক্ষেত্রেও হয়েছে আমি মনে করি, কারণ তারা সবসময় আমাদের ক্ষতি করতে চেয়েছে এবং এখনো ক্ষতি করবার চেষ্টা করছে। তাই আমাদের দুর্বল জায়গা কোথায়, আমাদের সেনা সৈন্যরা কম আছে বা নেই, সেই সমস্ত জায়গাকে টার্গেট করে, পেহেলগাঁওয়ের মিনি সুইজারল্যান্ডকে টার্গেট করার মতন জায়গা একদমই নয়, সেই জায়গাকে টার্গেট করে করা হয়েছে। আশা করছি, যদিও যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন জানাই, এবং প্রত্যেকটি ভারতীয় আমরা তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু আশা করছি ভারত সরকার, ভারতীয় সেনারা এটা থেকে কঠোরতম একটা অভিজ্ঞতা নেবে, এবং আগামী দিনে এই জিনিস হয়তোবা আর ঘটবে না। এবং যে জিনিস পাকিস্তান আমাদের সাথে করেছে, এবং এর যোগ্য জবাবও ভারতীয় সেনারাই দেবে। যেমনি করে আমাদের আজকে যে ছবিটি নিয়ে পাকিস্তানিরা যে ফিল্মি ডায়লগটা দিয়ে গেল, সেই ব্যক্তিকেও তাদের ছাড়তে হয়েছিল, ভারতীয় সরকারের প্রেসারে তাকে ছাড়তে হয়েছিল, ফিরে এসেছিল আমাদের অভিনব বর্তমান, দেশেই আছে এখন তিনি। তো একই জিনিস আমি বলবো, পাকিস্তান যে জিনিস করে যাচ্ছে, এই জিনিস ভারত সরকার সহ্য করবে না, এর যোগ্য জবাব ভারত সরকার দেবে। আমি সুকান্তবাবুর কাছে যাবো। সুকান্তবাবু, কার্যত আপনি অনেকগুলো সূক্ষ্ম ব্যাখ্যা করেছেন, আমি আপনার থেকে শুধু এটা জানার চেষ্টা করবো যে ঠিক কিভাবে লড়াই লড়লে পরে আপনার অন্তত মনে হয় যে পাকিস্তানকে যোগ্য জবাবটা দেওয়া হবে। দেখো, আমি আবারও বলছি, যে জায়গাটা সেটা অনন্তনাগ জেলার পেহেলগামের একটা জায়গা, বৈশ্বরণের 18টা পথ রয়েছে। আমি বলছি না, যারা ওখানে গিয়েছিলেন, একজন অভিজ্ঞ একজন ব্যক্তি, তিনি বলছেন যে এখানে 18টা পথ রয়েছে, পথগুলো দুর্গম। তাহলে তুমি সেই জায়গাটা সিকিউরিটি রাখবে না? প্রশ্ন তো থাকবেই।
আমার প্রশ্ন কিন্তু সেই জায়গায়, আমার প্রশ্ন কিন্তু এটা নয় যে ভারতের যেগুলো বিরোধ মানে সমস্যা, ভারতের দুর্বলতা, সেটা আমি সবার কাছে কেন পৌঁছে দেবে। এবার আরেকটি জায়গা আমি বলতে চাই, তুমি যে জায়গা বলতে চাইছো কাশ্মীর হচ্ছে আনপ্রেডিক্টেবল জায়গা। সেই কাশ্মীর কিন্তু অঞ্জন তোমার এই ম্যাপের মতো কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীর, চায়না অকুপাইড কাশ্মীর, ইন্ডিয়া অকুপাইড কাশ্মীর, তুমি এই জায়গাতে না খুব বেশি করে সিকিউরিটি দিতে পারবে না। কিছু কিছু জায়গা এত দুর্গম যে সেই জায়গায় কিন্তু সিকিউরিটি পৌঁছে দেওয়াটা খুব কঠিন। কিন্তু আমাদের মিলিটেন্টরা যারা রয়েছেন, ইন্টেলিজেন্স রয়েছে, তারা অত্যন্ত সক্ষম। কিন্তু সমস্যাটা যে জায়গাটা দাঁড়িয়ে গেছে, সে এই জায়গাগুলোতে হয়তো এটা হতে পারে ভেবেছিল যে এই জায়গাগুলোতে কোনোভাবেই হয়তো এরকম সিকিউরিটি ল্যাপসেস হবে না। কিন্তু একটা কথা তোমায় মানতে হবে, যখন থেকে ট্যুরিজম বুম আপ করছে 2019 মানে পরবর্তীকালে 370 পরে, তখন থেকে কিন্তু সবার টার্গেট ছিল এটা যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে যদি আমি ভেঙে দিতে পারি তাহলে কিন্তু তার কেল্লা ফতে। তারা কিন্তু হাতে না মেরে ভাতে মারার নীতি নিচ্ছে। তারা চাইছে কাশ্মীরি যারা ছেলে মেয়ে রয়েছে তাদেরকে বেকার করে দেবে। এবার বেকার করে দিলে কি হবে? মগজ ধোলাই করা সহজ, তাদেরকে টেরোরিস্ট বানিয়ে দেবে, দ্বিতীয় আজমল কাসব তৈরি হবে বারে বারে কাশ্মীর থেকে। কিন্তু তোমাকে ভাবতে হবে যে কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু এই জম্মু কাশ্মীর এখন কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। এটা কিন্তু যে স্বরাষ্ট্র মন্ত্রক বা তার আইন শৃঙ্খলা, এর দায়িত্ব কিন্তু বর্তায় কেন্দ্রীয় সরকারের উপর। এবং এটাও মানতে হবে তোমাকে যে পাকিস্তানকে বার্তা দিতে গেলে পাকিস্তানকে বার্তা কিন্তু ওদের পথেই দিতে হবে। দেখো, কূটনৈতিক যুদ্ধ একটা কিন্তু অন্যরকম যুদ্ধ। কূটনৈতিক যেটা একটু আগে আমাদের কোপ্যানিস বই ঠিকই বলেছে যে এর আগে অনেক কিছু ব্লুপ্রিন্ট করতে হয়, কিন্তু এটাও মানতে হবে বিরোধী দল কিন্তু একজোট হয়ে একই রকম ভাবে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে। কিন্তু যেটা প্রয়োজন, তুমি যেটা বলছো সামরিক ক্ষেত্রে পাকিস্তান হয়তো অনেক পিছিয়ে, মানে অনেক অনেক দূরে, কিন্তু পাকিস্তানকে কিন্তু সিরিয়া ভাবলে চলবে না। পাকিস্তান কিন্তু সিরিয়া না। পাকিস্তানের পাশে কিন্তু তুমি মাথায় রাখবে চীন আছে, চীন সরাসরি না হলেও আছে। সুতরাং যুদ্ধ কাম্য নয়, যুদ্ধ চাইছি না। আমি চাইছি এই যারা এই টেরোরিস্ট অর্গানাইজেশন গুলো আছে, লস্করি তাইবা, ইন্ডিয়া মুজাহিদিন, জৈশ ই মোহাম্মদ, এদেরকে রুট থেকে যদি তুমি ইয়ে করতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, সেখানে হচ্ছে যেগুলো আমেরিকা প্ল্যান করেছিল লাদেনকে মারবার জন্য, কিন্তু সেই ধরনের চিন্তা ভাবনা কি হতে পারে, সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, কিন্তু তাতে কিন্তু আমি আবারও বলছি তুমি কত এরকম মাদ্রাসা ভেঙে দিতে পারবে? এরা তো সব তৈরি হয়েছে মাদ্রাসা থেকে। এবং আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, টিআরএফ কিন্তু কোনো ফান্ড যে ফান্ডে চলে তাদের নিজস্ব ফান্ড, তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে ফান্ড, এটা আমি বলছি না, তথ্য বলছে। আমার প্রশ্ন, এতদিন থেকে এবং গ্রেটার কাশ্মীর, আমি একটা লাস্ট তথ্য দিই তোমাকে, 2022 সালে একটা বিখ্যাত সংবাদপত্র, সেখানে এই টিআরএফ এর বিষয়ে আমি যেগুলো বলেছি সেগুলো লেখা আছে। আমার এই জায়গাতেই প্রশ্ন, আমার কিন্তু আমার ইন্টেলিজেন্স নিয়ে আমার দেশকে আমি ছোট কেন করব? কিন্তু তোমাকে বাস্তবটা বুঝতে হবে। বাস্তব আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রসংঘের কিন্তু খুব একটা ভূমিকা নেই, কারণ রাষ্ট্রসংঘের নিজস্ব সেনাবাহিনী নেই। এবং এই ক্ষেত্রে কে কোন জায়গা থেকে রাষ্ট্রসংঘে আগেও বহু বিচার হয়েছে এবং সেখানে পাকিস্তান মুখ থুবড়ে পড়েছে। কিন্তু পাকিস্তানে তোমাকে মানতে হবে, পাকিস্তান কিন্তু যেটা চায় এটাকে জিয়ে রাখা। এবং তোমাকে এটাও ভাবতে হবে, কিছু কিছু দেশ হয়তো বাইরে থেকে সমর্থন করছে, আমি নাম বলছি না, তারা কিন্তু অন্যভাবে তারা চায় না যে ভারতবর্ষের জম্মু কাশ্মীরের সমস্যা মিটে যাক। কারণ বাংলাদেশের যে সমস্যাটা তৈরি হয়েছে, তুমি জানো বোধহয় যে আমেরিকার বড় একটা হাত রয়েছে। এটা আমি বলছি না, এগুলো বিভিন্ন রিপোর্ট বলছে। তাহলে তুমি বিশ্বাস করা, দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনীতিতে কেউ বিশ্বস্ত বন্ধু হয় না, বিশ্বস্ত শত্রুও হয় না। সুতরাং এই জায়গা থেকে কূটনৈতিক চালে মাত দিতে হবে। অজয় দোভাল, জয়শঙ্কর, অনেক হ্যাঁ, অজয় দোভাল এবং জয়শঙ্কর এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এনাদের উপরই সম্পূর্ণ দায়িত্বটা। এবং আমার মনে হয় যে একটা এদের পরবর্তীকালে খুব তাড়াতাড়ি না হোক, এটা তো চেষ্টা চলছেই, একটা মোক্ষম জবাব, সেই জবাবের অপেক্ষায় অঞ্জন তুমিও রয়েছো, আমিও রয়েছি, রতন বাবুও রয়েছে। সুতরাং এটার জন্য কিন্তু আমরা লেম্যান বলছি, আমরা লেম্যান,
কিন্তু আমাদের তো বিশ্লেষণ করতে গেলে আমাদের বিষয়টাও তোমাকে বুঝতে হবে। এগুলো যেগুলো বলা হয়েছে, যে ঘটনাগুলো তুমি বলছো বাংলাদেশকে ভিসা দেবে না, আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশ কি করেছে জানো? চীনের একটা প্রদেশ রয়েছে, চীন ওদের 3টে নার্সিং হোম বানিয়ে দিচ্ছে। ওরা চেন্নাই, এই যে রিসেন্টলি তুমি জানো কিনা, তামিম ইকবাল, ওদের হার্ট অ্যাটাক হয়েছিল, বিখ্যাত ওদের ক্রিকেট প্লেয়ার, উনাকে দেবী শেট্টির কাছে নিয়ে যাওয়ার কথা উনি চাইছিলেন, কিন্তু বাংলাদেশ তাকে বলছে সিঙ্গাপুর নিয়ে যাবে। সুতরাং কাউকে এখন তুমি বাধা, চায়না যতদিন আছে তুমি এগুলো ভয় দেখাতে পারবে না, বাস্তবটা বুঝতে হবে। আমাদের এই 56 ইঞ্চি এগুলো চাই না, আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী এই একটা এমন বার্তা দেখ পাকিস্তানকে, যেন আমরা অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, এই মানুষগুলো যারা যখন সিদ্ধান্ত নিয়েছিল, অটল বিহারী বাজপেয়ীর পোখরান, তোমার মনে আছে, ইন্দিরা গান্ধীর বাংলাদেশ তৈরির একটা ভূমিকা, সেরকম বোল্ড স্টেপ নিতে হবে। বৈদেশিক নীতি ক্ষেত্রে পিসফুল এক্সিস্টেন্সের নীতিতে ইন্দিরা গান্ধীও বিশ্বাসী ছিল, কিন্তু তিনি বাংলাদেশ তৈরি করেছেন বলে, এই বাফার স্টেটকে তৈরি করেছেন বলে আমরা এখানে বসে কথা বলতে পারছি। নাহলে পাকিস্তান এসে পশ্চিমবঙ্গকে আর কিছু এত ভালোভাবে আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে পারতাম না। তো বাজপেয়ীকে আজকে আমি নামটা নিয়েছি এই কারণেই, এর জন্যই আমি, এবং আরেকটা লাস্ট বলে আমি শেষ করবো অঞ্জন, গতকাল পাকিস্তানে একটা জনপ্রিয় চ্যানেলে একজন বলছেন, ওদের সেনাপ্রধান অটল বিহারী বাজপেয়ীকে উদ্ধৃত করে বলছে, অটল বিহারী বাজপেয়ী যেভাবে চেষ্টা করেছিলেন অন্তত পারস্পরিক সম্পর্ক রাখার ক্ষেত্রে, তাকে আমরা মনে রাখবো, এই কথাটা বলেছেন। আমি তো বলছি না, সুতরাং একটা স্টেটসম্যান তখন হয় যখন সে কোন মার্ক রাখে, একটা মার্ক তো তোমাকে রাখতে হবে। এই খালি পাকিস্তানকে বুঝতে পারছি সুকান্ত বাবু, আপনি এটা বোঝানোর চেষ্টা করছেন যে কোনো ভাবে যুদ্ধ পরিস্থিতি থেকে আমাদের এই মুহূর্তে অন্তত বিরত থাকা উচিত, এবং সে জায়গায় এমন কোনো কূটনৈতিক চাল দেওয়া উচিত যেখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমি ঠিক এ জায়গায় প্রিয়ন্তীদির কাছে যাব। প্রিয়ন্তীদি, এটা সত্যি অনেক বড় অগ্নি পরীক্ষা, তার কারণ নরেন্দ্র মোদীর জামানায় অন্তত দুটো বিখ্যাত ঘটনা আমাদের প্রত্যেকের মনে থাকবে, সমস্ত ভারতবাসীর মনে থাকবে। তা হলো এক, পুলওয়ামা অ্যাটাক, এবং তার সঙ্গে সঙ্গে এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে পেহেলগাঁও। এবং ঠিক এই দুটো জায়গাতেই বারংবার হয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি হয় অনেক বড়সড় ছক্কা মারতে পারে, অথবা কোনো এক জায়গায় অনেক বেশি ডাউন গ্রেডেও যেতে পারে। এটা অনেক বড় অগ্নি পরীক্ষা প্রিয়ন্তী। হ্যাঁ, আমি এই পুলওয়ামা এবং বিগত কয়েকদিন আগে যে ঘটনা ঘটে গেছে, আমি বলবো আজকে যখন কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, তার আগে কাশ্মীরের রিপোর্ট আমাদের দেখা উচিত যে কাশ্মীরে প্রতি সপ্তাহে প্রতি মাসে কতগুলো হামলা হতো এবং কত জঙ্গি সংগঠন সেখানে আস্তানা গেড়ে বসেছিল। আজকে ভারত সরকার, আজকে বিজেপি সরকার এসেছে এবং সেই কাশ্মীরকে জঙ্গি মুক্ত করেছে, মাওবাদী মুক্ত করেছে, সেই কাশ্মীরকে শান্ত করেছে, 370 তুলে দেওয়া হয়েছে। কাশ্মীরের সেই ভয়ানক পরিস্থিতিকে তুলে দিয়ে শান্ত কাশ্মীর তৈরি করেছে, যেখানে হয়তোবা শুধুমাত্র দেশের বর্ডারগত বিষয়ে সেনা প্রয়োজন, তার বাইরে সেনার প্রয়োজন হতো না। আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে তুলনামূলক কন্ট্রোলে এনেছে এই মোদী সরকার। এবং আজকে যে ঘটনাটি ঘটেছে, বোধহয় আমাদের ভারতবর্ষ থেকেও, আমাদের ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন স্টেটে বেশ কিছু সংগঠন আস্তানা গেড়ে রয়েছে। আমরা বলতে পারি যে ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা, মালদা, বিভিন্ন জায়গায় বৈদেশিক সংগঠনগুলো থেকে ফান্ডিং আসছে এবং বৈদেশিক সংগঠনগুলো, স্লিপার সেলগুলো কাজ করে যাচ্ছে আমাদের মধ্যে। আমাদের কলকাতা শহরের বিভিন্ন জায়গায় গলিতে গলিতে স্লিপার সেলগুলো কাজ করে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে, নদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। বোধহয় সময় এসেছে সমস্ত দলকে একসাথে, যেমনি ভাবে কেন্দ্রে গত পরশুদিন যে সর্বদলীয় বৈঠক ছিল সেখানে পাওয়া গেছে, এবং বোধহয় এখন সময় এসেছে সর্বরাজনৈতিক সর্বদলের একটা ডিসিশন এবং সবার একসাথে হবার। আর আমাদের রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটছে, এখন সময় এসেছে আমরা যারা প্যানেলে এখানেই বসে আছি, প্রত্যেকে বোধহয় একই জিনিসে সহমত হবে কিনা আমি জানি না, তাদেরও বোধহয় সময় এসেছে এটা সম্বন্ধে আঙুল তোলবার। কারণ সঠিক সময় ওনারা আঙুল তোলেন না, বা ওনাদের মতন আরো প্রচুর মানুষ আছে সঠিক সময় বলতে পারেন না, কিন্তু সঠিক সময় যোগ্য জবাবটা আমরা কজন দিতে পারি। কিন্তু হ্যাঁ, ভারত সরকার যোগ্য জবাবটা দিতে। আপনার টাইমার চলছে প্রিয়ন্তী, আপনি আরো কিছু বলতে চাইলে বলতেই পারেন, আনইন্টারাপ্টেড। হ্যাঁ, যে ঘটনা কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটেছে, সেই ঘটনার
দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করবার নেই। তবে হ্যাঁ, যেভাবে ভারত অভিনব বর্তমানকে ফিরিয়ে এনেছিল, যেভাবে ভারত সমস্ত কিছুর মোকাবেলা করে গেছে, আগামী দিনেও ভারত সবকিছুর মোকাবেলা করে যাবে, এই আশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। বেশ, আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। এক কথায় বলা যেতে পারে অঞ্জন দা, সামরিক বাহিনীর দক্ষতা আর রাজনৈতিক দৃঢ়তা, এই দুটো সমন্বয়ে আমরা পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারবো। আমাদের বিশ্বাস জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, আমরা যেটা দেখেছি ইন্দিরা গান্ধীর মধ্যে, ইন্দিরা গান্ধীর যে রাজনৈতিক বিচক্ষণতা, সাথে ভারতীয় সৈন্যদের সেই দক্ষতা, এই দুয়ের মিশ্রণে আমরা পাকিস্তানের মাজা ভেঙে দিয়েছিলাম। আজকে বলতে নাই যে আমরা আজকে বিশ্বাস করি ভারতীয় সেনাদের সেই দক্ষতা আছে, এবং আমরা এটাও বিশ্বাস করি যে ভারতবর্ষের সরকারের সেই ক্ষমতা আছে। এখন সময়ের অপেক্ষা, আমরা পাকিস্তানকে মুখ্য জবাব দেওয়ার জন্য। যেটা বলছিলেন যুদ্ধ হবে কি যুদ্ধ হবে না, ক্ষতি কি লাভ, সেইগুলো বিষয় তো আছেই, সেগুলো যারা বিশেষজ্ঞ আছে তারা বলবে। কিন্তু আমরা চাই এই পাকিস্তানকে একটা মুখ্য জবাব দিক ভারত। পাকিস্তানকে ইন্দিরা গান্ধী যেটা দিতে পেরেছিল, আমরা চাই এই সরকারের সেরকম ভাবে একটা জবাব দিক। এটাই হচ্ছে আমাদের কথা জাতীয় কংগ্রেসের। সর্বশেষে আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। অঞ্জন, আমি একটাই বলতে চাই যে ভারতের বৈদেশিক নীতি পঞ্চশীল নীতির উপর বিশ্বাস করে গড়ে ওঠা। এই নীতি যেগুলো মেনে মোটামুটি যতগুলো সরকার রয়েছিল, অকংগ্রেসি সরকার, সেটা বিজেপির বৈদেশিক নীতি কংগ্রেসের বৈদেশিক নীতি থেকে অনেকটাই আলাদা। কিন্তু যে বলিষ্ঠ নীতি নিয়ে তারা, বা বলিষ্ঠ চিন্তা ভাবনা নিয়ে তারা এসেছিল, এটাও মানতে হবে। আরব দেশগুলোর সঙ্গে অঞ্জন বর্তমানে সম্পর্ক কিন্তু ভালো রয়েছে, এবং ভারতবর্ষ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক যথেষ্ট ভালো। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আনপ্রেডিক্টেবল, এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ব্যবসায়ী, তিনি রাজনীতিবিদ নন। শুধু কিছু কিছু ক্ষেত্রে বুঝতে হবে, আমার মনে হয় যারা মানে ক্যাবিনেটে রয়েছে বা তার পরামর্শদাতা রয়েছে নরেন্দ্র মোদী, তার নিশ্চিত আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী, তারা নিশ্চিত মতামত দেবেন। কিন্তু আমারও বলছি, আমরা সার্জিক্যাল স্ট্রাইক হোক, যাই হোক, আমরা চাই না যে কাশ্মীরের মতো একটা স্বর্গ, সেই স্বর্গে যেন আমরা যেতে পারি। কিন্তু এটাও ঘটনা, আমরা যাব, কিন্তু আমাদের নিরাপত্তা দিতে হবে। এবং অনেকেই তাদের মধ্যে কিন্তু এটাও রয়েছে, তারা ব্যবসার কথা বলছে, কিন্তু কিছু ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে তারা খারিজি মাদ্রাসা, তার প্রভাব কিন্তু তাদের উপর পড়েছে। তারা কিন্তু পাকিস্তান জিন্দাবাদ এর পরেও কিন্তু এই ঘটনা ঘটেছে। কিন্তু আমি বলতে চাই যে তাদের যে কাশ্মীর যে এতদিন পরে শান্ত হয়েছে, এটা তোমাকে মানতেই হবে। সেই কাশ্মীর যেন আবার সেই পথেই ফিরে আসে, এটা কিন্তু বিজেপিকে ক্রেডিট দিতেই হবে। অনেক অনেক শান্ত হয়েছিল, কিন্তু যতটা আমরা ভেবেছিলাম তার কিন্তু জবনিকা পড়েছে কবে, যবে এই 28 জনের মৃত্যু হলো। এই ধরনের সিকিউরিটি ল্যাপসেসের কোন রকম কিন্তু জায়গা নেই অঞ্জন। এবারে অন্তিম রাউন্ডে ছিল। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ টি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। দেখুন, আমি আজ প্রত্যেকের কথা খুব মাইনুটলি শুনেছি এবং প্রত্যেকের ব্যাখ্যাও শোনার চেষ্টা করেছি, এবং সেই ব্যাখ্যা থেকে মূল সারাংশ কি বেরিয়ে আসে সেটাও বোঝার চেষ্টা করছি। দেখুন, এই ক্রাইসিসটা আমাদের দেশের সমস্ত জনগণের ক্রাইসিস, এবং ঠিক সে জায়গায় প্রত্যেকটি জনগণের নির্দিষ্ট কিছু সে থাকতে পারে, এবং প্রত্যেকটি নাগরিকের বলা স্ট্যান্ড রয়েছে। ভারত সরকারকে প্রশ্ন করার সময় অবশ্যই রয়েছে, ভারত সরকারকে আমরা অবশ্যই প্রশ্ন করব, এবং ঠিক সে জায়গায় কোন জায়গায় সিকিউরিটি ল্যাপস করলো, কোন জায়গায় ইন্টেলিজেন্স ফেইলিয়ার হলো, এবং তার সঙ্গে সঙ্গে কোন জায়গায় রণনীতির অভাব বাড়ছে, সেদিকেও আমাদের প্রশ্ন করার অধিকার রয়েছে। কিন্তু মূল প্রশ্ন একটি জায়গাতে, তা হলো কাশ্মীর নিয়ে এত কেন জলঘোলা সবসময় হয়ে আসছে। দেখুন, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যদি বলি তাহলে বলবো কাশ্মীর ভূস্বর্গ, আর ঠিক সে জায়গায় প্রত্যেকেই চাইছে সেই জায়গাকে অধিকার বন্টন করার এবং অধিকার আরও বেশি করে সুদৃঢ় করা। কিন্তু সেই কাশ্মীর শুধুমাত্র তারই হবে যার ওপর সরাসরি আস্থা রাখবে স্বয়ং কাশ্মীর। আমি কেন এই কথাটি বললাম আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আর সে জায়গায় বিচ্ছিন্নতাবাদী শক্তি কার্যত দিনের পর দিন বাড়ছে, এবং সেই বিচ্ছিন্নতাবাদী শক্তি যদি কোনো কারণে পাকিস্তানের সঙ্গে যোগ দেয় তাহলে প্রশ্ন উঠতে শুরু করবে তারা কি চাইছে।
এবং তার সঙ্গে সঙ্গে এটাও প্রশ্ন উঠতে শুরু করবে, তাহলে কি আমরা ভারত আরও বেশি পরিমাণে তাদেরকে ভরসার জায়গা দিতে পারি? হয়তো দিতে পারি, এবং হয়তো ভারত সেটা দেব, কিন্তু এটাও মানতে হবে পাকিস্তান কড়া জবাব পাবে। এই আশা দেখি আজকে এই শো শেষ করছি। এরকমই টান্টার শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টা 57 নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। শব্দের কাটাকাটিতে, শব্দের তীরে জব্দ হবে এই শো। নমস্কার।